দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। জীবনের চলার পথে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। সংকট যখন সৃষ্টি হয় তখন কিন্তু আমরা অনেক সময় ভালো মন্দ ভুলে যাই, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। পরিবারের একজন মানসিক সমস্যায় পড়লে বা শারীরিকভাবে অসুস্থ হলে অন্য সদস্যদের চিন্তা যেমন বেড়ে যায়, ঠিক তেমনি প্রাকৃতিক কোনো দুর্যোগ সৃষ্টি হলেও আমরা অনেকাংশেই দিশেহারা হয়ে পড়ি। আসলে আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবার আরও বেশি সচেতন হতে হবে। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় সংকট ও দুর্যোগকালীন মানসিক স্বাস্থ্যসেবা, চ্যালেঞ্জ বনাম বাস্তবতা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নাহিদ মাহজাবিন মোর্শেদ, মনোরোগ বিশেষজ্ঞ, সাবেক চেয়ারম্যান, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম, অনেক ভালো আছি। স্বাগতম আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সংকট এবং দুর্যোগকালীন মানসিক স্বাস্থ্যসেবা, এই সময়টাতে ম্যাডাম আমরা স্বাভাবিকভাবে অনেকটুকুই ভালো মন্দ বিচার বিশ্লেষণের সুযোগটা আসলে থাকে না, মানসিকভাবে আমরা অনেকটুকুই দিশেহারা হয়ে পড়ি। প্রথমে যদি একটু জানতে চাই যে এই সময়ে মানসিক স্বাস্থ্য জায়গা থেকে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো প্রভাবিত হয় বা কোন কোন সমস্যাগুলো আমরা প্রথমে দেখতে পাই? দুর্যোগ তো আসলে বলে কয়ে আসে না, বা এই ধরনের একটা জিনিস কিন্তু হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে। যেমন হঠাৎ করে কিন্তু বৃষ্টি ঝড় শুরু হতে পারে, তেমনি হঠাৎ করে যুদ্ধও লাগতে পারে। যেমন হঠাৎ করে কিন্তু কিছুদিন আগে আমাদের মাইলস্টোন স্কুলটার কথা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, সেটা কিন্তু হঠাৎ করে ওখানে কিন্তু ওই দুর্ঘটনাটা হতো নর্মালি যদি চিন্তা করি ঘটারও কথা না, কিন্তু দুর্যোগ এই ধরনেরই হয়, হঠাৎ করে চলে আসে। তখন ওই মুহূর্তে আসলে মানুষ বিহ্বল হয়ে যায়, কি করবে কি করবে না, কি হচ্ছে এটাই কিন্তু বুঝতে অনেকখানি সময় লেগে যায়, এবং কি হয়ে গেল সেটা রিয়েলাইজ করতেও কিন্তু একটা সময় চলে যায়। দুর্যোগ মুহূর্ত অবস্থায় মানুষ প্রথমে আসলে একটা মানে কি করবে, পালাবে না ওখানে বসে পড়বে বুঝতে পারে না। তারপরে হতে পারে ওখানে অনেকে দৌড়ে পালাতে পারে, এমনও হতে পারে অনেকে ওখানে ফেইন্ট হয়ে যেতে পারে, এমনও হতে পারে অনেকে স্যারেন্ডার করতে পারে, আচ্ছা যা হয় হোক আর এখান থেকে আমি পালাতে পারছি না। তো অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটায় ওই স্পেসিফিক ঘটনাগুলো তার মাথা থেকে মুছে যায়, মনে হয় যেন এরকম কোনো ঘটনা ঘটেনি। অনেকে কিন্তু এরকম বলে, কি হলো, কখন হলো, কিভাবে আমি জানি না। তখন আমরা বলি কি এটা কি হতে পারে, এত বড় একটা দুর্ঘটনা ও কিভাবে এটা ভুলে যেতে পারে? আসলে যেতেই পারে, কারণ আমাদের মনের উপরে আমাদের কিন্তু সবসময় কন্ট্রোল থাকে না। আর মন আমরা যতই হৃদয়ের কাছে হাত লাগিয়ে বুঝাই না কেন, মন আসলে ইমোশন আমাদের থাকে ব্রেইনে। সো ব্রেইন আমাদেরকে কিন্তু চালিত করে। সুতরাং আমাদের বিভিন্ন ধরনের ইমোশনাল যেই চেঞ্জগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু আমাদের বডির যে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার্স থাকে, কেমিক্যাল সাবস্টেন্স থাকে, এগুলোর ব্যালেন্সিংয়ের উপর দিয়েই কিন্তু আমাদের মেমোরিগুলো, আমাদের ইমোশনগুলো এক্সপ্রেস আমরা করি, বা ওভাবেই কিন্তু আমরা মেমোরিতে ওটা রেখেও দিই ঘটনাগুলো। তো এই ধরনের যখন একটা দুর্যোগ মুহূর্ত হতে পারে, সেটা হতে পারে ন্যাচারাল ক্যালামিটি, যে কোনো সময় ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, তারপরে সেখানে হতে পারে জলোচ্ছ্বাস, যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি যেখানে আমাদের কোনো হাত থাকে না। হয়তো বা আমরা একটু আন্দাজ করলে করতেও পারি। বিশ্বের সবাই আসলে কোনো না কোনোভাবে কোনো না কোনো দেশে সাফার করছে, যেমন যুদ্ধ হচ্ছে, যে কোনো জায়গায় একটা দুর্যোগপূর্ণ অবস্থা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে হয়ে যাচ্ছে। এই যে এখন আমাদের যে ধরনের প্যালেস্তাইনদের উপরে যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে, এই ধরনের হতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে ম্যানমেড ক্যালামিটি। তো আমরা কি ন্যাচারাল যে দুর্ঘটনাটা ঘটে, দুর্যোগটা ঘটে, ওখানে অনেক সময় আমরা ওটাকে আন্দাজ করতে পারলেও কন্ট্রোল করতে পারি না। হয়তো কোনো কোনো সময় এখন আগের থেকে আমাদের জলবায়ুর দিক নির্দেশনার উপরে নির্ভর করে আমরা একটা সতর্কবাণী দিতে পারি, কিন্তু পুরাটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু আটকাতে পারি না, আটকানো যায়ও না। হ্যাঁ, কিন্তু ম্যানমেড যে ডিজাস্টারগুলো, আমরা যদি সেই জায়গাটা একটু ফোকাস করি, সচেতন হই, আমরা কিন্তু এটাকে ম্যানেজ করতে পারি। দুর্ঘটনা তো সাডেনলি হতে পারে,
কিন্তু এটা কিন্তু ম্যানেজেবল। ওইটা আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে ম্যানেজ করে, সিচুয়েশনটাকে ম্যানেজ করে আমরা অনেকাংশে ওখান থেকে উত্তরণ ঘটাতে পারি। একদমই, এবং উত্তরণের পথটাও আসলে খোঁজা যেতে পারে। ম্যাডাম, এই বিষয়ে একটু জানতে চাই যে এই সময়ে তাৎক্ষণিক মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের চ্যালেঞ্জগুলো আসলে কি হয়? এই ধরনের ঘটনা যখন একটা ঘটে তখন আসলে এমনিতেই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে একদমই ভাবি না, নিজেরটা নিয়েও ভাবি না, আমরা অন্যেরটা তো ভাবা দূরে থাক, ওই মুহূর্তে তো নাই, পরবর্তীতেও কিন্তু অনেক সময় অনেকে ফিল করে না যে এটার একটা মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া উচিত, আমার একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এটা কিন্তু মানে এরকম একটা ঘটনা ঘটলে এটা হবে, এটা তো স্বাভাবিক। ফিজিক্যাল যে ডিসেবিলিটিগুলো হয় প্রথমে তো আগে সেটাকে ফোকাস করতে হবে। ওই জায়গাটায় ফোকাস করার পরে ওই জায়গা থেকে সে ব্যক্তিদেরকে আমরা সরিয়ে নিতে পারি, ওই মুহূর্তে একটা সরিয়ে নিয়ে তাকে আমরা একটা সিকিউর প্লেসে রাখতে পারি। যাদের খাদ্যাভ্যাস হচ্ছে, খাওয়ার অভাব হচ্ছে কিংবা রক্তপাত হচ্ছে, ভেঙে গেছে, ওই অ্যাকিউট অবস্থা থেকে তাকে সরিয়ে আমরা একটা সেফ জায়গায় রাখবো। প্রথমে তার যদি ফিজিক্যাল কোনো ধরনের ডিসেবিলিটিগুলো হয়, হাত পা ভেঙে যায়, রক্তপাত হতে থাকে, বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে শরীরের, সেই ইনজুরিগুলো আগে আমরা ট্রিটমেন্ট করব। তারপরে হয়তো তাকে একটা সেফ জায়গায় রাখবো যেখানে সে ফিজিক্যালি আর হার্ম হবে না, তাকে টেক কেয়ার করার মতন লোক থাকবে। তারপরে আমরা ওই মুহূর্তে তাকে যদি মনে করি যে সে খুব অ্যাংশাস হয়ে আছে, যে এই মুহূর্তে কী করব, হয়তো সে ফিজিক্যালি কোনো ব্যথা পায়নি, তাকে তারপরেও আমরা একটা মেডিকেল যে হেল্প ওটা করার চেষ্টা করব। সেই সাথে সাথে তাকে কিছুটা রিল্যাক্স করার চেষ্টা করতে পারি যে হ্যাঁ আমরা আছি, আমরা হেল্পের জন্য এসেছি, বলো কি হেল্প করব আমরা। এইটুকুনও কিন্তু ওই মুহূর্তে একটা মানুষের জন্য একটা অনেক বড় একটা কিছু। তাৎক্ষণিকভাবে না বোঝা গেলেও তার কোনো না কোনো ধরনের মানসিক সমস্যা হতে পারে, তার স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, সে আতঙ্কিত হতে পারে, চিৎকার করতে পারে, প্রচণ্ড ভয় পেতে পারে, যে কোনো শব্দে সে চমকে উঠতে পারে, ওই মুহূর্তে কেউ তাকে স্পর্শ করলেও সে ভারাক্রান্ত ভয়ে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে। তাকে সে যে সেফ এটা তাকে বুঝাতে হবে, পাশে বসতে হবে, ঠান্ডা মাথায় সে যদি কিছু বলতে চায় সেটা শুনতে হবে, যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে তুমি বলতে পারো। তাকে ফ্রি একটা টাইম, যেটুকুন বললেও আতঙ্কিত হবে না, কিন্তু তাকে আমি ফোর্স করে তার দুঃখটাকে, তার ক্ষতটাকে কিন্তু আমি খুঁড়ে খুঁড়ে রক্তাক্ত করব না, রক্তাক্ত আসলে করা যাবেও না। ওই মুহূর্তে একটা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কিন্তু দরকার, এবং এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের জন্য কিন্তু খুব বিশেষজ্ঞর দরকার নেই, শুধু একটা সচেতনতা এবং সেই সাথে একটা যথার্থ ট্রেনিং নিয়ে নেওয়া দরকার আছে। তো অবশ্যই। জি, অনেক ধন্যবাদ ম্যাম। খুবই সুন্দর একটা বিষয় ম্যাডাম অবতারণা করেছেন যে আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনার পরেও আসলে দেখেছি যখন বাচ্চারা খুবই সাফার করছে, সেই সময়েও কিন্তু আসলেই সে ওই সময়টাতে কি দেখেছে, কি ফিল করেছে, তার সম্পর্কে কীভাবে বের করে নিয়ে আসলো, এই বিষয়গুলো নিয়ে যখন জানতে চাওয়া হয়, এটা তার মানসিক অবস্থার উপরে বা ওই সময়টাতে কিভাবে প্রভাব পড়ে? অবশ্যই এটা মারাত্মক ক্ষত তৈরি করে মনের ভেতরে। প্রথমে তো ছোট বাচ্চারা নিজেরাই নিজেদের ইমোশন খুব ভালো করে বোঝে না, এক্সপ্লেইন করতে পারে না, ওই মুহূর্তে কি করা দরকার আমরা বড়রাও অনেক সময় বুঝি না। সেখানে যে একটা ছোট বাচ্চার কাছ থেকে এটা আশা করা আসলে ঠিক না। বিস্তারিত যখন বলতে যায় তখন তার চোখের সামনে ভিজুয়ালাইজ হতে পারে, তার মনের ভিতরে তখন চাপ সৃষ্টি হতে পারে। যখন দুর্ঘটনাটা সাডেনলি ঘটে গেছে, সে হয়তো ওইটার সমস্ত কিছু পরিলক্ষণ করে নাই, খুব ভালো করে অবজার্ভ করে নাই, ঘটে গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা দরকার ছিল সেটা সে হয়তো তখন পেয়েছে, কিন্তু ঘটনাগুলো এত পুঙ্খানুপুঙ্খানু সে চিন্তাও হয়তো করেনি। কিন্তু যখন আমি কাউকে প্রশ্ন করব তখন কিন্তু সে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে, মনে করার চেষ্টা করে, তখন কিন্তু আতঙ্কিত হতে থাকে। তার ভিতরে বিভিন্ন ধরনের প্যানিক তৈরি হতে পারে, ভয় ভীতি তৈরি হতে পারে, ফোবিয়া তৈরি হতে পারে, তার মধ্যে সেপারেশন অ্যাংজাইটি তৈরি হতে পারে। এবং যেটা ভয়াবহ একটা ব্যাপার হয়ে যায় যে আমরা বারবার একটা বাচ্চাকে বা একটা ব্যক্তিকে এরকম দুর্ঘটনার পরে খুব ইন্টারভিউ করি, বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন মাস মিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। আসলে এই প্রচার প্রসার কতটুকু করব, কিভাবে করবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। অনেকে কিন্তু এই ঘটনায় থাকছে না, কিন্তু যখন সে শুনছে দেখছে তখন কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। তাদের ভিতরে কিন্তু এক ধরনের অ্যাকিউট অবস্থায় এই আতঙ্কিত দুর্যোগপূর্ণ একটা কন্ডিশনের ফিলিং এবং তার এক্সপ্রেশনও চলে আসে। কারণ এই জিনিসটা দেখা যায় অনেক সময় পিটিএসডি, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেই সাথে অনেক বাচ্চা কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে,
পারে। অনেকেই জায়গা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের আশ্রয়ও নিতে পারে। কিন্তু অনেকে কিন্তু এই দুঃখ কষ্ট বা তার যে হয়তো বা ডিসেবিলিটি সে ডেভেলপ করেছে ওখান থেকে বের হতে না পারার জন্য অথবা কোনো ওয়ে আউট না খুঁজে পাওয়ার জন্য অনেক সময় কিন্তু তারা আত্মহননের পথটাও বেছে নিতে পারে, তারা নিজেদেরকে হার্ম করতে পারে, তারা সুইসাইডের চিন্তা ভাবনা বা সুইসাইডও কিন্তু করতে পারে, করে ফেলতে পারে ভুলে। তার ওই মুহূর্তে তার কিন্তু ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট দরকার, তার সেফটির দরকার, তার খাওয়া দাওয়ার, তার রেস্টের, তার সেই বন্দোবস্ত করা দরকার। তাহলে কিন্তু অনেক সময় বাচ্চাটা আশ্বস্ত হয়। ট্রমাটিক কন্ডিশন আমার জানার জন্য, আমার আগ্রহের জন্য আমি নিশ্চয়ই আরেকজনের জীবনটাকে আমি বিপন্ন করাটা উচিত না। জি, অনেক ধন্যবাদ ম্যাম। এই ক্ষেত্রে ম্যাডাম আমাদের কি আসলে দুর্যোগকালীন বা সংকটকালীন সময়ে যারা আসলে পীড়িত হচ্ছেন, সাফার করছেন, তাদের ইন্টারভিউইং প্রসেসের জন্য কি কোনো রকম কোনো গাইডলাইন আমাদের আছে যেটাতে মানসিক স্বাস্থ্যটাকে সুরক্ষিত রেখে কি করে এই বিষয়টাকে করা যায়? হ্যাঁ, অবশ্যই একজন মানুষ হিসাবে আমার মানবতা দেখাতে হবে, আমার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। প্রথমে মানবতা, আমরা যেহেতু মানুষ আমাদেরকে মানবতা দেখাতে হবে, এর তো আসলে বিকল্প কোনো ধারা নেই। এখন এই মানবতা দেখাতে গিয়ে আমাদের ধরন রকম ভিন্ন ভিন্ন হতে পারে। যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় যেখানে বন্যা কবলিত হচ্ছে বা কোনো ধরনের ডিজাস্টার হচ্ছে, ম্যানমেড ক্যালামিটি হলেও কিন্তু আমাদের সরকাররা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলোও কিন্তু হেল্প করছে, বিভিন্ন অর্গানাইজেশনস, বিভিন্ন প্রফেশনাল গ্রুপস। আমরা যদি সবাইকে সার্ভিস দিতে চাই, আমাদের এই অ্যাওয়ারনেসগুলো বাড়াতে হলে আসলে ছোটবেলা থেকে স্কুল লেভেল থেকে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে যে একটা মেন্টাল হেলথ যে আমাদের হেলথের একটা বিরাট অংশ, তাহলে কিন্তু আমরা ওইটার প্রতি যত্নবান হব যেমনটা আমরা ফিজিক্যালের ক্ষেত্রে হচ্ছি। তো স্কুল লেভেল থেকে কিন্তু বই পুস্তকে এই বিষয় নিয়ে একটু স্বাভাবিক যত্ন কতটুকু নিতে পারবে এটা থাকা উচিত। এবং গ্র্যাজুয়েশন লেভেলে গিয়েও যে যারা মেডিকেল পড়ছে তারা ছাড়াও অন্যান্য প্রফেশনাল ওইসব জায়গায়ও যদি মেন্টাল হেলথ ইস্যুটা যার যার প্রফেশনে যেভাবে চায়, কমন কিছু তো কথা থাকবেই আমার, এরকম না যেটা ধরা হয় বা জানতে হবে, এই ব্যাপারগুলো যদি থাকে সবাই কিন্তু পড়বে। সেটা সে জানার জন্য না, পাশ করার জন্য হলেও পড়বে, পড়লেও কিন্তু সে কিন্তু জেনে যাবে আলটিমেটলি। এবং প্রতিটা জায়গায় রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমার মেন্টাল হেলথটাকে প্রথমে যদি অ্যাসেস করা হয় তাহলে কিন্তু মানুষ এটাকে প্রায়োরিটি দিবে যে হ্যাঁ, মেন্টাল হেলথের এইটা যদি আমি স্টেবল না রাখি, আমার যদি সবকিছুকে আমি অ্যাকর্ডিংলি সঠিকভাবে না রাখি, তাহলে ওখানে আমার একটা ভবিষ্যতে প্রবলেম হতে পারে। এবং কারো যদি আগের থেকে সমস্যা থাকে তাহলে সে যাতে সঠিক জায়গায় হেল্পটা সিক করে, শুধুমাত্র ট্রেডিশনাল হিলারদের কাছে গিয়ে ঝাড়ফুঁক পানি পড়া খেয়ে যাতে ওটাকে সমাধানের চেষ্টা না করে। এখন কিন্তু বিভিন্ন জায়গায় সরকারিভাবেও কিন্তু এই ট্রেডিশনাল হিলারদেরকেও মেন্টাল হেলথ রিলেটেড কিছু শর্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে অ্যাটলিস্ট ওনাদের কথাগুলো তো মানুষরা শুনবে। হ্যাঁ, তো সেই সব বিষয়ে আসলে কিছু কিছু করা হচ্ছে, কিন্তু তারপরে সেটা যথেষ্ট না, অপ্রতুল অবস্থাতেই আছে। এবং এই মেন্টাল হেলথ রিলেটেড শুধু মানসিক সমস্যা, মানসিক রোগ নিয়েই যে করতে হবে তা না, এটা আমাদের মনোবৃত্তি, এই ব্যাপারটাতে আসলে আমাদেরকে সচেতন হতে হবে যে মানসিক স্বাস্থ্য সাধারণ স্বাভাবিকভাবে থাকবে। আমার যেরকম জ্বর জারি সর্দি কাশি হয়, তেমনি আমার মানসিক স্বাস্থ্যেরও কিছুটা বিপর্যয় বিভিন্ন সময় হতে পারে। একদমই তাই। এবং এটাকে আসলে আমাদের মধ্যেই সচেতনতা, সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকেও আসলে অনেকটুকু পরিবর্তন প্রয়োজন। যদিও ম্যাডাম করোনাকালীন পরবর্তী সময়ে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আগের থেকে অনেকটুকুই বেড়েছে। আগের চেয়ে অবশ্যই আমি বলবো যে সরকারও বিভিন্ন জায়গা থেকে ওনাদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করেছেন, করছেন। হ্যাঁ, এবং ভবিষ্যতে ওনারা আরও করবেন। এখন আরও অ্যাওয়ার হয়েছে, যারা মানসিক স্বাস্থ্য বিষয়ক যারা আছেন তারা কিন্তু মানসিক স্বাস্থ্যটাকে ফোকাস করেছেন। এবং আমাদের ছাত্র জনগণের যেই মুভমেন্ট, তারপরেও কিন্তু এই মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এখন আসলে অনেক কাজ হচ্ছে। গভর্নমেন্ট লেভেলেও গভর্নমেন্ট অনেক ট্রাই করছেন। আমাদের বিভিন্ন পেশাজীবী আমরা যারা আছি, যে আমাদের অবশ্যই আমার ম্যান পাওয়ার বাড়াতে হবে, সেটা তার একদিন রাতারাতি হবে না। তবে এই প্রচেষ্টাটা যাতে আমি রিকোয়েস্ট করব যাতে চলমান থাকে এবং সবসময় এরকম থাকতে থাকলে আমার স্বাস্থ্য খাতে এমনিতেই কিন্তু বরাদ্দ কম, সেখানে মেন্টাল হেলথের জায়গায় বরাদ্দ আরও কম। সুতরাং যেখানে বরাদ্দ কম থাকবে তার মানে তার ইম্পর্টেন্স কম ভেবেই বরাদ্দ কম থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিসগুলোও কিন্তু লিমিটেড হতে থাকে। আপনি চাইলেই অনেক কিছু করে ফেলতে পারেন না বা করে ফেলা যাবে না, বা আমরা একা চাইলেই কিন্তু পারা যাবে না। এবং স্কিলড কারা,
সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন কিন্তু সমস্ত আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে তো বটেই, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এ ধরনের মানসিক স্বাস্থ্য সেবার জন্য কিন্তু কোর্স চালু আছে। আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আর 2টা কোর্স চালু আছে, তেমনি কিন্তু এনআইএমএইচও 2টা কোর্স চালু আছে, সিলেটের চালু আছে এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজেও কিন্তু চালু আছে। তো বিভিন্ন জায়গায় যে আমাদের যে কোর্সগুলো বাড়ছে তাতে স্কিল লোকজন বাড়ছে, কিন্তু স্কিল যখন কেউ বাড়বে তখন কিন্তু আপনার সার্ভিসটাও কিন্তু বাড়বে। এবং এখন কিন্তু কলেজ লেভেলে, আমাদের উপজেলা কলেজ লেভেলেও কিন্তু এখন মানসিক বিশেষজ্ঞদেরকে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে এবং মানুষজন কিন্তু যাচ্ছে। এটা যদিও ইম্প্যাক্টটা বুঝতে আমাদের সময় লাগবে, কিন্তু ওখানে কিন্তু কিছু কিছু কাজ আসলে আগের চেয়ে অবশ্যই বেড়েছে। আমাদের কিন্তু অনেক জায়গায় ট্রমাটাইজ করে ফেলেছে। এই ট্রমাটিক ইভেন্টসগুলো যখন আমরা ক্যারি করি, আমরা নিয়ে চলি, তখন কিন্তু আলটিমেটলি ভায়োলেন্সে গিয়ে এন্ড আপ হয়। একদমই তাই। সুতরাং আমরা যদি ভায়োলেন্স এড়াতে চাই, শুধু ভায়োলেন্সকে না বলুন, ট্রমাকে না বলুন, না বলে আমাদের নিজস্ব মানসিক স্বাস্থ্যের জায়গাটায় আগে যত্নবান হয়ে আগাতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো শুনবো এই বিষয়ে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আরটিভির মনের কথা অনুষ্ঠানের সাথেই থাকুন। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাহিদ মাহজাবিন মোর্শেদ, মনোরোগ বিশেষজ্ঞ। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম একটু আগে, ম্যাডাম আপনি পিটিএসডির কথা বলেছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই বিষয়টা আসলে কখন হয় এবং শিশুদের থেকে কি আসলে বড়দের এই লক্ষণগুলোতে আসলে কোনো পার্থক্য থাকে কিনা? হ্যাঁ, কিছুটা তো পার্থক্য থাকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা হচ্ছে যে ঘটনাটা তাকে খুব স্ট্রেসে ফেলে দিয়েছিল, সেই ঘটনাটা তার হচ্ছে ঘুমের সমস্যা করবে, এমনকি সে মানে অনিদ্রাজনিত সমস্যায়ও ভুগতে পারে, তার আতঙ্কিত থাকবে, তার হঠাৎ করে মনে হবে যেন কী যেন একটা হয়ে গেল বা কী যেন একটা হবে, এই আতঙ্ক তাকে সারাক্ষণ গ্রাস করতে থাকে, তার বুক ধরফর করতে পারে, শরীর হাত পা কাঁপতে পারে, তার মাথা ঘুরাতে পারে, মাথা ব্যথা করতে পারে, হঠাৎ করে সে মনে হয় যেন ঝাপসা দেখছে, এবং হঠাৎ করে মনে হচ্ছে যেন আমি শ্বাস নিতে পারছি না, আমার যেন কোথায় শ্বাস নেওয়া সমস্যা হচ্ছে, দম বন্ধ লাগছে। অনেক সময় ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইউরিনেশন এগুলোও কিন্তু বেড়ে যেতে পারে। এবং এটা যদি লম্বা সময় থাকে এই অবস্থাটা, এবং ঘুমের ভিতরে যেটা হয় যে আতঙ্কিত হয়ে চমকে উঠে যাওয়া। বড়দের এক্সপ্রেশনগুলো তো তারা বলতে পারে, তাদের সমস্ত ঘটনাটাকে সে রিকল করতে পারে, গুছিয়ে বুঝিয়ে বলতে পারে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, অনেক সময় তার ঘটনাটা সে বিস্তারিত বলতে নাও পারে, সে সারাক্ষণ চায় যে তার কাছাকাছি কেউ একজন থাকুক, এখান থেকে যাবে না, আমি ঘুমাবো। এই যে ভয়গুলো, তাদের কিন্তু বিভিন্ন ধরনের এক্সপ্রেশন কিন্তু আসতে থাকে। এবং অনেক সময় এই যে পিটিএসডির জন্য কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যাগুলো আসলে আরও বেড়ে যায়। তার যে ধরনের ডেইলি পারফরমেন্স থাকার কথা, তার স্কুল কলেজ, যদি স্কুল গোয়িং বাচ্চা হয় তাহলে সেখান থেকে কিন্তু সে স্কুল রিফিউজাল ডেভেলপ করতে পারে, স্কুলে যাচ্ছে না, সে কিন্তু টিচার দেখলেও ভয় পাচ্ছে, ক্লাসে কেউ তার পাশে বসলে ভয় পাচ্ছে, কেউ না থাকলে ভয় পাচ্ছে, হঠাৎ করে একটা শব্দে সে চমকে উঠছে এবং সবাই ওকে নিয়ে আতঙ্কিত হচ্ছে। এখন এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে তাকে তার ডেইলি রুটিন যে অ্যাক্টিভিটিস সেখান থেকে তাকে সরাতে শুরু করেছে। তখনই কিন্তু আমরা সেটাকে ডিসঅর্ডার বলি, যে তার ডেইলি রুটিন কাজগুলো সেগুলা কিন্তু করতে পারে না। সেটা সেই শিশু কিশোরী হোক কিংবা একজন অ্যাডাল্ট ব্যক্তিই হোক, প্রথমেই তো আমি বলবো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে। এখন শিশু কিশোরদের জন্য কিন্তু আমাদের শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা আছেন আমাদের দেশে, এবং তারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত, তো সেখানেও আমরা যেতে পারি। কিংবা যে কোনো মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞ কিন্তু এর চিকিৎসা করতে পারবেন, কারণ তাদের কোর্সের কন্টেন্টে কিন্তু চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিটা ভালো মতন পড়ানো হয়, তারা জানে যে কিভাবে ডিল করতে হবে। আর আমাদের ছোট্ট
এই কয়জন মানুষ তো আর এত কোটি মানুষকে সার্ভিস দিতে পারবে না। তো সেখানে গিয়ে কিন্তু আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করতে পারি যে এই মুহূর্তে তার কোনটা বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে সাময়িকভাবে তারকে অ্যাংজাইটি রিলিভের জন্য আমরা যে কোনো ধরনের সিম্পল মেডিকেশন দিতে পারি। তার ঘুমের সমস্যা অনেক বেশি তীব্র হলে ঘুম পাড়ানোর জন্য আমরা কিছুদিন সিডেটিভ ব্যবহার করতে পারি। তার যদি বিষণ্ণতা রোগ হয় বা অন্য কোনো রোগ হয় যদি, তাহলে আমরা সেটারও কিন্তু চিকিৎসা করতে পারি। এতে গেল মেডিসিনের জায়গাটা। সেই সাথে কিন্তু আমরা তাকে আশ্বস্ত করতে পারি এমপ্যাথেটিক ভিউতে, তাকে সাইকোথেরাপি দিতে পারি, কাউন্সিলিং করতে পারি, সাপোর্টিভ সাইকোথেরাপি দিতে পারি, ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি দিতে পারি। আমরা সেখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে পারি, বিহেভিয়ার থেরাপি দিতে পারি। তারপরে সেক্ষেত্রে হচ্ছে ডিবিটি দিতে পারি, ডায়ালেকটিভ বিহেভিয়ার থেরাপি দিতে পারি, EMDR দিতে পারি। আমরা অনেক ধরনের, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলি কাউন্সিলিংও করতে পারি যে কার কি প্রবলেম, এটা অনেক সময় পরিবারের লোক বুঝতে পারে না, তারাও অনেক সময় ট্রিটমেন্টের জন্য আনে না, বা কেউ যদি নিজেকে দেখায়ও তারা সেভাবে সাপোর্ট করে না দেখে সেই ব্যক্তির উন্নতিটাও সঠিকভাবে হতে পারে না। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের, এবং সেই ব্যক্তিগুলোকে কিন্তু রিহ্যাবিলিটেশন, যে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত কিন্তু। তো সেই জায়গাগুলোও কিন্তু আমাদেরকে আসলে ফোকাস করতে হবে। এটা আসলে একটা ব্যক্তি শুধু ওনার উপরে দায়িত্ব না, এটা হচ্ছে যার যার জায়গা থেকে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মাল্টি লেভেলের অ্যাপ্রোচ। বাচ্চা যখন আতঙ্কিত হচ্ছে এইটার করতে হবে না, এরকম সবারই হয়, অন্য বাচ্চারা ভালো হয়ে গেছে, এই যে এই ধরনের তির্যক আচরণ, এটাও কিন্তু অনেক সময় আরো বড় সৃষ্টি করে ফেলে। আরেকটা ইদানিং যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো শিশু কিশোরদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাপ্রোচে, সেটা হচ্ছে প্যারেন্টিং। অনেক বড় মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট শিশু কিশোরদের ক্ষেত্রে। জি, প্যারেন্টিং নিয়ে ম্যাডাম আমরা শুনবো। তার আগে যদি একটু জানতে চাই যে টেলিমেডিসিন বা হেল্পলাইনের মতো ডিজিটাল সমাধান কতটুকু কার্যকর এই সংকট এবং দুর্যোগকালীন সময়টাতে? এটা অবশ্যই বিশাল বড় একটা রোল প্লে করে। এখন যে অনেক দূরে আছে, আমি একটু আগে বলছিলাম যে দোরগোড়ায় তো এখনো পৌঁছানো যায়নি আমাদের। তো এই দোরগোড়ার একটা মানুষের যে তার তো হচ্ছে মানসিক সমস্যা, সে ঢাকা পর্যন্ত আসতে পারবে না বা পারা যাচ্ছে না, পরিস্থিতি অ্যালাউ করছে না, তাহলে সে কি আনট্রিটেডভাবে পড়ে থাকবে? তখন কিন্তু তারা এই টেলিমেডিসিনের মাধ্যমে এখানে কিন্তু কানেক্টেড হয়ে তারা কিন্তু যথার্থ ব্যক্তির কাছে থেকে যথার্থ চিকিৎসা নিতে পারে। এবং আমাদের সরকারও কিন্তু চেষ্টা করছেন প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের ওই জায়গা থেকে আমাদের ইমার্জেন্সি এসেনশিয়াল মেডিসিন যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য দরকার, সেগুলো ভবিষ্যতে হয়তোবা আমরা আশা রাখছি যে সেগুলো সাপ্লাই তারা সে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমেই পাবে, একেবারে এসেনশিয়াল মেডিসিন। সুতরাং সে যে ওষুধের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে সেটাও হয়তো তাকে করতে হবে না। আবার অনেক জায়গায় হয়তো একটু দূরে গিয়ে হলেও সে মেডিসিনটা হয়তো কিনতে পারবে, কিন্তু সে জানে না যে তাকে কি ওষুধ বা কি মেডিসিন খেতে হবে, তার কি সমস্যা। সুতরাং এই টেলিমেডিসিন একটা বিশাল বড় রোল প্লে করে। সেটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দোরগোড়ায় পৌঁছানো থেকে শুরু করে ঘরের মধ্যে থেকেও কিন্তু মানুষ এই সার্ভিসটা নিতে পারে। অবশ্যই সে নিতে পারে এবং কিন্তু লাভবানও হবে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই যে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর কিন্তু আমরা জানি যে আসলে অনেক বেশি অপ্রতুল আমাদের মোট জনসংখ্যা, যারা সাফার করছেন তাদের তুলনায়। একটু আগে বললেন ম্যাডাম সমন্বিত অ্যাপ্রোচের কথা, একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার যে আসলে তাকে পুনর্বাসন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আসলে ডিল করতে হেল্প করবে, তাদেরও একটা একসাথে কাজ করার যে জায়গাটা। এই যে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের প্রস্তুতি ও সক্ষমতা এই সংকটকালে কতটা যথেষ্ট বা আরও কোন জায়গাতে কাজ করাটা উচিত বলে মনে করছেন? আসলে যথেষ্ট তো কোনো শেষ নেই, কিন্তু আমাদের জন্য কি আসলেও যথেষ্ট? আমরা যদি প্রশ্ন করি নিজেকে, আসলে শুধু আমরা পেশাজীবী যে তারা না, বিভিন্ন এনজিওসগুলো, গভর্নমেন্টেরও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিন্তু দুর্যোগ মুহূর্ত অবস্থায় সবাই কিন্তু এগিয়ে আসে। যেমন আমার ছাত্ররা কিন্তু গতবার বন্যায় কিন্তু অনেক দূর এগিয়েছে। তো তারা কিন্তু ছাত্র, ব্যাপারটা হচ্ছে যে যার জায়গা থেকে যতটুকু করা পসিবল, যতটুকু করা যায়, করা উচিত, এবং এটা মানবতার জায়গা থেকে সেটা কিন্তু আমাদের সবার করা উচিত।
এবং ওখানে আমার যখন ইচ্ছাটা থাকবে তখন আমার উপায়ও কিন্তু আমি বের করে ফেলবো। সুতরাং এটাও যে আমি এর আগেও বলেছি নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ না। দুর্যোগ যখন দুর্যোগ সবার জন্য দুর্যোগ, এটা এরকম না যে সেটা একটা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য দুর্যোগ আর আমার জন্য দুর্যোগ না। এখন যদি একটা মহামারী হয় তার ভেতরে আমিও কিন্তু থাকবো। আমি নিজেও যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ আমিও কিন্তু এর মধ্যে থাকবো। তো আমার কি ক্রাইসিস হয় না? প্রায় মানুষ এটা প্রশ্ন করে যে আপনাদের কিসের সমস্যা, যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন তাদের কি আর মানসিক সমস্যা হয়? আসলে আমার শরীর স্বাস্থ্য সবই তো মানুষের, তো আমার মনটা কেন মানুষের হবে না? হ্যাঁ, ওই জায়গাগুলোয় হয়তো আমরা কিছুটা বেটার হ্যান্ডেল করতে পারি, কিন্তু যখন দুর্যোগ মুহূর্ত একটা অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার কিন্তু সেম রিয়াকশন। হয়তো আমি একটু সামলাই আগে বা আমি বুঝি যে কোথায় যেতে হবে। অনেক সময় কি বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু বিভিন্ন পেশাজীবীরা দেখা গেছে একটা ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটাও কিন্তু নির্ভর করে যে দুর্যোগকালীন অবস্থায় সে কিভাবে স্ট্যান্ড নিবে। সেই জায়গাগুলোও কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে। এবং এই দুর্যোগ মুহূর্ত অবস্থায় যখন দুর্যোগ ঘটে যাচ্ছে অনেকেই হয়তো আগাচ্ছে, অনেক জায়গায় পৌঁছানো যাচ্ছে, অনেক জায়গায় পৌঁছানো যাচ্ছে না, অনেক জায়গায় মানুষ কিন্তু চেষ্টা করেও জায়গা থেকে অনেক কিছু হেল্প করতে পারছে না। এই জায়গাগুলো আসলে প্রত্যেকটা ব্যক্তির সচেতন হতে হবে, করার মতন মন মানসিকতা থাকতে হবে সততা সত্যতার সাথে, তাহলে কিন্তু পারা যাবে। হ্যাঁ, এবং যা আপনি সাহায্যের জায়গাগুলো থেকে আপনি যদি ওই মুহূর্তে নিজেকে নিজের সেফটি নিয়ে খালি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি আরেকজনকে সাহায্য করতে যেতে পারবেন না। সুতরাং যে যার জায়গা থেকেই কিন্তু অবস্থান করেও কিন্তু আমরা সাহায্যের হাত বাড়াতে পারি। হ্যাঁ, সার্ভিস কিন্তু সবাই দিবে না, কিন্তু সার্ভিসটা দেওয়ার জন্য কিছু ব্যক্তি কিন্তু পৌঁছেও দিতে পারে আমাদেরকে। তো সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং প্রত্যেকে যদি মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই ধরনের সমস্যা সম্পর্কে আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু আমি একজনকে বুদ্ধি দিতে পারবো যে তুমি একজন বিশেষজ্ঞকে দেখাও, বা একটা যদি আমি সোর্স জানি সেখানে তাকে হেল্প আউট করার চেষ্টা করতে পারি। সবচেয়ে জরুরি হচ্ছে আপনার পাশের ব্যক্তিটা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। অনেক সময় আমরা এটা খেয়াল করি না, আমরা খুব সার্ভিস দিয়ে যাই, কিন্তু আমার বাসার একজন লোকই হয়তো ওই মুহূর্তে ডিপ্রেশনে আছে। তো আমাকে আগে দেখবো, কারণ আমি যদি সুস্থ না থাকি আমি আরেকজনকে সার্ভিস দিতে পারবো না। সচেতন হতে হলে তাহলে কিন্তু এইভাবে করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধু একটা গ্রুপ, একটা প্রতিষ্ঠান বা আমরা জাস্ট খালি মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডাররাই যে শুধু সবকিছু করে ফেলতে পারবো তা না। প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা আছে এই জায়গাটায় হেল্প করার। জি, অনেক ধন্যবাদ ম্যাম। শিশু, নারী ও প্রবীণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য দুর্যোগকালে বিশেষ কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? শিশু কিশোরদেরকে ছোটবেলা থেকে কিন্তু এটা বোঝানো উচিত দুর্যোগ কাকে বলে। এই যে একটা সাডেন ট্রমাটিক ইভেন্টে যে একটু আগে বললাম বিভিন্ন ধরনের দুর্যোগগুলো হয়, এগুলো সম্পর্কে তাদেরকে একটু বলা যেতে পারে। হ্যাঁ, এবং এটাও বলা যেতে পারে হঠাৎ করে তো প্রচণ্ড বৃষ্টিতে সব ডুবে গেল। তো আমরা ছোটবেলা থেকে কিন্তু এভাবে একজন বাচ্চাদেরকে শেখাতে পারি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ওই মুহূর্তে ও কী করতে পারে, ও কিভাবে সেফ জায়গায় ও পৌঁছে যেতে পারে, কাউকে সাহায্যও করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অনেক সময় উত্তরণ ঘটানো যায়। যেমন এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হবে, ওয়েদারটা কেমন আমরা যদি আন্দাজ করতে পারি, আমরা কিন্তু বাচ্চাদের সাথে ছাতা দিয়ে দিতে পারি, রেইনকোট পরিয়ে দিতে পারি। অনেকে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে ওর মধ্যে সে দৌড়াচ্ছে, ছাতা রেইনকোট কিছুই ব্যবহার করলো না। এই জায়গাগুলো কিন্তু অনেক সময় যে নিজেদেরকে পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার থাকে। যদি আমরা এটা এজিউম করি যে আজকে বন্যা হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, একেবারে নদী হচ্ছে বিপদসীমার উপরে যেতে পারে, সেই সব জায়গারও কিন্তু আমাদের আগের থেকে একটা আগাম আমরা কিন্তু প্রোটেকশন নিতে পারি। এই প্রোটেকশনের জায়গাগুলো অনেক সময় আমরা ইগনোর করি। তো সুতরাং এভাবে কিন্তু একটু প্রস্তুতি নেওয়া থাকতে পারে। তারপরে ওই মুহূর্তে কি করা যেতে পারে, তো তখন আমরা ওদের শিখাতে পারি সিম্পল রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজ, যে কোনো জায়গায় বসে একটু চুপ করে বসে, দরকার হলে একটু চোখটা বন্ধ করে একটু গভীরভাবে শ্বাস নিব, একটু ধরে রাখবো, একটু শ্বাসটা ছাড়বো, তাহলেও কিন্তু দেখা যায় 1-2 মিনিটের মধ্যে নিজেকে আশ্বস্ত করা যায়। তো আতঙ্ক
করেও কিন্তু আমরা আতঙ্কিত অবস্থায় অনেক সময় ভুল করে ফেলি। কোথাও আগুন লাগলো, আতঙ্কিত হয়ে দেখা গেল 10 তলার উপর থেকে জানলা দিয়ে লাফ দিয়েছে, কিন্তু সে সিঁড়ি ব্যবহার করতে ভুলে গেছে। তো এই আতঙ্কিতটা কিভাবে ম্যানেজ করা যেতে পারে, এটা যদি অ্যাজ আ হোল আমাদের একটু একটু করে ছোটবেলা থেকে এইভাবে একটু জানানো যেতে পারে, তাহলে কিন্তু সবাই এই ট্রেনিংটা, এই জিনিসটা আমরা জানতে পারি। এবং বিভিন্ন মাস মিডিয়ারও কিন্তু বিশাল বড় রোল আছে যে আতঙ্কিত মুহূর্তে কি করা যেতে পারে। তারপরে যে একটু মহিলাদেরও কিন্তু সেম প্রবলেমের মধ্যে হতে পারে। অনেকে কিন্তু ওই মুহূর্তে প্রেগনেন্ট হতে পারে, যে প্রেগনেন্ট হলো না সে এক ধরনের মুভমেন্ট করবে, কিন্তু যে অসুস্থ তখন তার মুভমেন্টটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এখন আসে আমরা প্রবীণদের ক্ষেত্রে, ওনাদের তো একটা হেল্প লাগবেই। এখন প্রবীণ একটা ব্যক্তিকে আমরা যদি 10 তলা থেকে নামাতে থাকি, হড়বড় করে উপর থেকে ফেলে দেই যে নিচে কেউ ধরো, তাহলে কিন্তু উনি নিজেকে ম্যানেজ করতে পারবে না। তার অবস্থার উপরে, তার শারীরিক অবস্থার উপরে, তার মানসিক অবস্থার উপরে আসলে নির্ভর করেই কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে কোন জায়গাটায় আমি সেফলি সরাতে পারি। যে সাপোজ এখানে বিল্ডিংয়ে ক্র্যাক ধরেছে, আমরা ক্র্যাক ধরার পরেও না থাকে কিছু হবে না, ভেঙে পড়বে না, এরকম অনেক জায়গায় হয়। কিন্তু এরকম কিন্তু আতঙ্কিত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে যে দুর্ঘটনা একটা ঘটে যায়। কিন্তু ওটা যদি আমরা তখন অ্যাভয়েড করতে পারতাম, ও জায়গা থেকে সরে যেতাম, সরে যেতে যদি কেউ না বুঝে তাকে যদি বুঝিয়ে আমরা সরে যেতে বাধ্য করতাম, তাহলে তো অনেকগুলো দুর্ঘটনা নাও ঘটতে পারতো। সুতরাং মানসিক প্রস্তুতি জায়গাটা অনেক জরুরি। মানসিক প্রস্তুতি এবং প্রপার কোন জায়গায় কখন এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এটাও কিন্তু অনেক প্রয়োজনীয় বিষয়। জি ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 10ই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস, এবং এবারও কিন্তু এই বছরের থিমের আলোকে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সচেতনতার জায়গা নিয়ে ছোট্ট করে যদি দুটো লাইন বলেন। মানসিক স্বাস্থ্য আসলে প্রথমে হচ্ছে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। আমি যখন আমাকে ভালোবাসবো তখন কিন্তু আমি ভালো থাকার জন্য হলেও আমার পরিবারের জন্য আমি যত্নবান হব। তাহলে নিজেকে ভালোবাসতে হলে পরিবারের প্রতি যত্নবান হতে হবে, সেই সাথে বন্ধুবান্ধব এবং আমার যত সহকর্মীরা আছে এবং আমাদের দেশের সবাই যাতে এই মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা সচেতন হয়ে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে পারি, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে। কারণ এটা শুধুমাত্র একটা গোষ্ঠীর বা একটা প্রফেশনাল গ্রুপের কাজ না, এইটা সবার জন্য প্রয়োজনীয়। সবাই যদি আমরা চেষ্টা করি সুখে থাকতে, ভালো থাকতে, শান্তিতে থাকতে, রিল্যাক্সলি থাকতে, এবং সবাই যদি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, তাহলে কিন্তু আমার জীবনটা, আমার পাশের লোকের জীবনটা অনেক সুন্দর, স্বাভাবিক এবং অনেক মঙ্গলময় হতে পারে। সবাই ভালো থাকার চেষ্টা তো করতে পারি, অন্তত সুখে শান্তিতে মানসিকভাবে স্টেবল থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো থাকবেন। দর্শক, সংকট ও দুর্যোগকালীন সময়ে কিন্তু আমরা অনেক সময় হতবিহ্বল হয়ে পড়ি এবং বিপদের সময় আমরা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারি না। সেই জায়গা থেকে যদি আমরা নিজেদের অবস্থানের জায়গাটা আরেকটু সুরক্ষিত করি এবং আমাদের পাশের মানুষটির যত্ন নিই, এবং পরবর্তী যদি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, অবশ্যই যদি মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই, আমাদের যার যার জায়গা থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আরেকটু সচেতনতা বাড়াই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।